মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বুকে। কারণ একের পর এক ঘুঁটি সাজানো হচ্ছে এবং একের পর এক পাশার দান বদলে যাচ্ছে। হাতে মাত্র 72 ঘন্টা, তার মধ্যেই বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ। কিন্তু কেন, কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে? এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা জাতিসংঘ চাই সহযোগিতা, ঝুঁকি মনে করছে ঢাকা। রোহিঙ্গা সংকট এখন অন্যদিকে টার্ন নিয়েছে। সেটা হলো যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যে শুধু রোহিঙ্গা সংকটে না, পুরো রাখাইন রাজ্য জুড়ে একটা সংকট, খাদ্য সংকট, পণ্যের সংকট, নানা সংকটে তারা জর্জরিত। সেখানে একটা দুর্ভিক্ষের একটি আশঙ্কা দেখা দিয়েছে। আগামী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্টভাবে ক্ষমতা ছাড়তে বলছে বিএনপি। অবাক হচ্ছেন? এটাই সত্য। এটা নতুন নয়, আমি আগেই বলেছি যে ডক্টর ইউনূসকে বিএনপি চাইনি। ডক্টর ইউনূসকে ছাত্র এনেছে, সাদিক কাইমরা যোগাযোগ করে বিএনপি এটা মানতে পারেনি, কিন্তু মানতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়েছিল এমন কিছু যাতে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যায়। মাঝে মাঝে মনে হয় এই দেশে সরকার আমাদের সাথে মশকরা করে, তবে এই মশকরা আওয়ামী লীগের আমলেও কিন্তু হইতো না। তখন আমরা ভাবতাম শেখ হাসিনার সরকার পাবলিকের সাথে মশকরা করে, কিন্তু বলার সুযোগ ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তাই না? বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হইতো। এখন তো আর এটার ভয় নাই। দলের ভিতরে থেকে যারা লুটপাট, চুরি, চামারি, দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট বন্ধ করবেন? তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার, সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দলের ভিতরে থেকে যারা লুটপাট, চুরি, চামারি, দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট বন্ধ করবেন? তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার, সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না। দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতাকর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে, বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে, অ্যাকোমোডেট করবে? দলের ভিতরে থেকে যারা লুটপাট, চুরি, চামারি, দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট বন্ধ করবেন? তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার, সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি, অলমোস্ট কোনো রাজনৈতিক দলের, বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি, আমরা দেখেছি তারা বিশ্বাস করে না, নিজেরাই মন খুলে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে। তাদের দলের নেতারা যারা সৎ, যারা আন্তরিক, তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না। দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের। এটাই হলো 24 পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত। আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে। দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল, এখন ইলেকশন ক্যাম্পেইন। আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে দিয়ে অপারেট করেন, স্পন্সর করেন। ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে। একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, লিফলেটিং করতে হয়, এই রোড শো করতে হয়, ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ, গুন্ডা, পান্ডা, ড্রাগ এডিক্ট, বিড়িখোর, মদখোরগুলোকে নিয়ে মিছিল মিটিং করা লাগে। এবং কয়েকদিন পরে এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি। সিম্পলি এটাই রিয়েলিটি, যে আমি 100 মোটরসাইকেল নিয়ে রোড শো করতেছি, আমার এখন টাকা নাই বলে করতে পারতেছি না। ইলেকশনে নামলে এগুলো আমারও করতে হবে। তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে। ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবে? বাস্তবতা তো সেটা। তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে, যে একটা সিঙ্গেল পোস্টার হবে, ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে, এক্স দলের নাম, প্রার্থী, মার্কা,
ওয়াই দলের নাম প্রার্থী মার্কা, ABCD দলের নাম প্রার্থী মার্কা, একটা পোস্টার হবে। কোনো দল কোনো প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না। ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে, এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটাও ইলেকশন কমিশন লোকাল TNO OCর মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয়, এই ওয়ার্ডে, এই ইউনিয়নে, অমুক জায়গাতে জনসভা, এটা সেটা। ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে, একটা মিটিং হবে, একই মিটিংয়ে সব দলের নেতারা প্রার্থীরা ওইখানে আসবেন, যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেটের মতো করে হবে একই প্ল্যাটফর্মে। এইটা লোকাল OC, লোকাল TNO, ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবেন, এটা হোস্ট করবেন। তাহলে যেটা হচ্ছে, এবং এটার খরচের জায়গাটাও তারা দেখভাল করবেন। তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক চাঁদাবাজিটা বন্ধ হবে, লোকালি তার টাকা উঠাইতে হবে না, কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই, আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন, আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন, আমার বিতর্ক, আমার টাউন হল মিটিং, আমার ইউনিয়ন পরিষদের মিটিং, আমার গ্রামের বৈঠক সব কিছু করে দেবে ইলেকশন কমিশন। এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন, যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা, পাও ধরা, বুকে জড়ায় দেওয়া, খেতে নামা, কাদা মাখা, যত বাটপারি আছে আমাদের ক্যাম্পেইনে, কোনো ইস্যুজ নাই, খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে। দাড়ি টুপি রাখবে, দাড়ি বড় করবে, জুব্বা পরবে, হজ করে আসবে, ওমরা করে আসবে, টুপি লাগাবে, সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে, ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে। এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে এগুলো দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বুকে, কারণ একের পর এক ঘুঁটি সাজানো হচ্ছে এবং একের পর এক পাশার দান বদলে যাচ্ছে। হাতে মাত্র 72 ঘন্টা, তার মধ্যেই বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ। কিন্তু কেন, কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে? এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার, তাকে খতম করার একটা প্ল্যান নাকি তলে তলে একদম রেডি হয়ে গেছে। কারণটা কি? ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেন এতটা খারাপ একটা জনমত গড়ে উঠল বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার মধ্যে? কারণটা কি? আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে জাতিসংঘ কত তারিখে বাংলাদেশে ঢুকছে, কি কারণ, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর রাগের কারণটাই বাকি। জাতিসংঘের যিনি প্রধান, তিনি বাংলাদেশে আসছেন 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। তিনি এখানে এসে বাংলাদেশের রোহিঙ্গাদের ব্যাপারে আলাপ করবেন এবং দখলদার যে টোকাই বাহিনী আছে তাদের সাথেও তার কথাবার্তা হবে বিভিন্ন বিষয়। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন, আমার মনে হয় যে বাংলাদেশের বিষয়াদি সম্পর্কে আপনার তখন একটা খুবই পরিষ্কার ধারণা আছে। আপনি যদি আপনার মেমোরি রিকল করতে পারেন তাহলে আপনি জানবেন যে আমরা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ, কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে আমরা কথা বলে আসছি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে যে তথ্যটা জানি সেটা হচ্ছে যে ইউনূসের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যেই মনোমালিন্যটা, সেটা গত 2-3 সপ্তাহ ধরে ভয়ানক রকমের শক্ত আকারে দাঁড়িয়েছে। এই জায়গাটার ভেতরে আমি যেসব অফিসারদের সাথে কথা বলেছি, বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, এই অফিসারদের সাথে কথা বলেছি, সেখানে তারা আমাকে একটা ক্লিয়ার ধারণা দিয়েছে যে 5ই অগাস্টে যেই কারণে তারা আপনার তৎকালীন যে আপনার ওই সময়টাতে তারা কেন ইউনূসকে একটা প্যাসেজ দিয়েছে সেখানে বসার জন্য, তাদের যুক্তিটা হচ্ছে এমন যে আমরা চেয়েছি যে কোনো ধরনের রক্তপাত না হোক, একটা সাধারণ বাংলাদেশ হোক, এই ধরনের কথাবার্তা বলেছে। যদিও সেগুলোর ঘোর বিরুদ্ধ, ঘোর বিপক্ষে আমি, সেটা আলাদা কথা। কিন্তু তাদের ব্যাখ্যার জায়গাটা হচ্ছে যে আমরা যেই চেষ্টাটা করেছি বাংলাদেশকে একটা স্টেবল জায়গাতে আনার জন্য, বাংলাদেশকে একটা ঠান্ডা অবস্থাতে ক্রিয়েট করবার জন্য, সেই জিনিসটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে এই ইউনূসের এই অবৈধ সরকার। কেমন? এইটার সাথে যোগ হয়েছে ইলেকশন নিয়ে এক ধরনের গড়িমসি খেলা, এক ধরনের কানামাছি খেলা।
আজকে বলছে আমাদের আরো বেশি সময় লাগতে পারে, পরের দিন এসে বলছে যে আমরা একটা দল গঠন করব, অন্যদিন এসে বলছে যে সেই দল গঠন করবার পর আমাদের ওই দল পর্যন্ত, ওই দলের গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে। সেনাবাহিনীর ভাষ্য হচ্ছে আমরা তো ভাই সার্বভৌমত্বের জন্য লড়াই করি, আমরা তো তোমার দলকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার না। হ্যাঁ, এবং তোমাদের ছেলেপেলেরা মাস্তানি করবে, চাঁদা চাবে করবে এবং দেশের অবস্থা 12টা বাজাবে, জায়গায় জায়গায় গিয়ে নিজেকে সমন্বয়ক পরিচয় দিবে, এইটাকে আমি ধরে ধরে তো নিয়ে যেতে পারবো না। তার উপরে সেনাবাহিনীর একজন কর্নেল, ব্রিগেডিয়ার, তারা যেভাবে সারসার করে এইসব টোকাইদেরকে এই আপনার প্রোটোকল দিচ্ছে, এগুলো সবকিছুই জুনিয়র লেভেলে প্রচন্ড রকমের এক ধরনের ক্রোধের তৈরি করেছে। তার মধ্যে আপনার বিএনপি কেও এখন রাজনীতিতে আসতে দিতে চাইছে না, নানান ধরনের বক্তব্য, আওয়ামী লীগকে তো প্রতিনিয়ত গালিগালাজ করছে। অর্থাৎ এককভাবে ইলেকশনে যাওয়ার যে বাসনা, সেইটা সেনাবাহিনীর একটা বড় অংশ নিতে পারেনি। আপনি জানেন যে সেনাবাহিনীর যে হিজবুত তাহরির যে অংশটা, যেটা প্রবলভাবে সৈনিক লেভেল থেকে শুরু করে জুনিয়র অফিসার থেকে শুরু করে আপনার সিনিয়র অফিসারদের অনেকের মধ্যেই যেটা ছুঁয়ে গেছে, মানে একদম গ্রাস করেছে একটা বড় অংশ, সেইটা নিয়ে কিন্তু সেনাবাহিনী প্রবলভাবে কনসার্ন। আপনার সেনাবাহিনী থেকে অনেক জুনিয়র অফিসারদেরকে গত প্রায় 15 বছরে শুধু হিজবুত তাহরির, মৌলবাদ এগুলো সংশ্লিষ্ট কারণে তাদের কোর্ট মার্শাল হয়েছে, বের করে দেওয়া হয়েছে, নানান ব্যাপার। তো গত 2 সপ্তাহ 3 সপ্তাহের ভেতরে এসব সমস্ত কিছু নিয়ে ওয়াকারুজ্জামানের সাথে আপনার ইউনূসের, আমি বলবো প্রবল রকমের মনোমালিন্য, এবং সেটা খুবই প্রকাশ্য। তিনি যেটা বলেছেন যে আমি এই সরকারকে সাহায্য করছি, তারা যাতে রান করতে পারে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হয়ে বাস আপনারা চলে যাবেন, আপনারা কোনো নির্বাচিত সরকার না। ইউনূস এটা মানবে না। ইউনূস এখানে থাকতে চায় 5 বছর, সে এখানে 5 বছর থাকবে, সে দেশের প্রেসিডেন্ট হতে চায়, নানা ধরনের কথাবার্তা। এর মধ্যে সেনাবাহিনীর একজন আছে যার কথা আমি অনেকবার বলেছি এই প্রোগ্রামে, সেটা হচ্ছে ফয়জুর রহমান। এই ফয়জুর রহমান হচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তার কোনো ব্রিগেড নাই, কিছু নাই, তার কিচ্ছু নাই, হ্যাঁ, মানে তার ভক্তও নাই, এরকম একটা অবস্থা। এবং সে হচ্ছে ওয়াকারুজ্জামানের প্রায় 5 কোর্স জুনিয়র মনে হয়, ওয়াকারুজ্জামান তো 13, ও হচ্ছে আই থিঙ্ক 10 ব্যাচ জুনিয়র মনে হয়, ভুল না করে থাকলে, হোয়াট এভার, সোজা হচ্ছে জুনিয়র। এই জুনিয়র অফিসার এখন রীতিমতো পাঙ্গা নিচ্ছে, সে ক্ষমতা দখল করবে। কেন ক্ষমতা দখল করবে? সে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে যে মৌলবাদ চক্রটা আছে, হিজবুত তাহরির, জামাত, এদের প্রধান অধিনায়ক সে বসে আছে। সে তাকে কিন্তু প্রথমে ওয়াকারুজ্জামানই তাকে ডিজিএফআই চিফ করলো, 1.5 মাসের ভেতরে তার ঘটনা জানার পরে তাকে আসলে এখান থেকে সরিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হচ্ছে। কোয়ার্টার মাস্টার জেনারেলের কাছে কিন্তু কোনো ধরনের অস্ত্র, গোলা বারুদ এগুলো থাকে না, সে আসলে অনেকটা অ্যাডমিনি আর কি। ধরে নেওয়া হয় যে ও হয়তোবা রেসে আছে পরবর্তী সেনা প্রধান হওয়ার, উইচ ইজ আমি মনে করি বাংলাদেশকে মানে একটা ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়া হবে তার ব্যাপারে যদি ওইভাবে চিন্তা করা হয়। সেটা আমরা পরে আলোচনা করবো, কিন্তু আপনি এইটা জেনে রাখুন যে সেনাবাহিনীর ভেতরে একটা ভয়ঙ্কর রকমের উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটার কারণ হচ্ছে, আপনি দেখুন, আপনি আজকে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো দেখুন, মানে আপনি যখন এগুলো চিন্তা করবেন, আমার তো জাস্ট ইজ গিভিং মি গুজবাম্প, মানে ভয়ে, ক্রোধে, যে এটা কি হচ্ছে এই দেশটাতে। এছাড়া আপনার একে মারছে, তাকে ধরছে, এইখানে ডাকাতি হচ্ছে, অমুক তমুককে অপহরণ করছে, মানে একটা ধরেন একটা আমরা ওই যে নোয়াম চমস্কি একটা বই পড়েছিলাম আমি, যে একটা ফেইল স্টেটস কাকে বলে, আসলে একদম কমপ্লিটলি ফেইল। এই জায়গাটাতে আমি সেনাবাহিনীকে হোপ বলি না। আপনি জানেন যে সেনাবাহিনীর ভেতরে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে তারা 5ই অগাস্টের আগে পরে যা করেছে, তাদের প্রতি আমার ক্রোধ, আমার মনে হয় না আমার আমৃত্যু কোনোদিন শেষ হবে। কিন্তু স্টিল আমি যদি খুবই নির্মোহ নিরপেক্ষ ভাবে দেখি, এই মুহূর্তে আপনাকে সুপ্রিম কোর্ট গাইড করতে পারছে না। সুপ্রিম কোর্ট হচ্ছে ওদের হাতের পুতুল, ওকে ধরে গিয়ে রিফাতকে বসিয়ে দেওয়া হয়েছে। আপনার বাংলাদেশে কোনো ন্যায়পাল নেই, কোনো দুর্নীতি দমন কমিশন অপারেট করছে না, পুলিশ অপারেট করতে পারছে না, তাদেরকে কমপ্লিটলি ভেঙে দেওয়া হয়েছে। জাতিসংঘের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস শাখা, তাই তো? সেখানকার প্রধানের নাম হচ্ছে ভলকার টুর্ক, অস্ট্রিয়ার এক আইনজীবী, তাকে এই পদে এনে বসিয়ে দিয়েছে। এই লোকটি
আপনার নিজে স্বীকার করছে টককে, সে বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ফোন দিয়ে তাদেরকে বলেছি বাংলাদেশ সরকারের সাথে তোমরা যদি কোনোভাবে ইনভলভ হও তাহলে আমি জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেই মিশনে তোমাদের বন্ধ করে দিব, তোমাদের ট্রুপ। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্টভাবে ক্ষমতা ছাড়তে বলছে বিএনপি। অবাক হচ্ছেন? এটাই সত্য। এটা নতুন নয়, আমি আগেই বলেছি যে ডক্টর ইউনূসকে বিএনপি চাইনি। ডক্টর ইউনূসকে ছাত্ররা এনেছে, সাদিক কাইমরা যোগাযোগ করে বিএনপি এটা মানতে পারেনি, কিন্তু মানতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়েছিল এমন কিছু যাতে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যায়, সংস্কার এগুলোর নাম যেন কেউ মুখে না নেয়। কিন্তু বিএনপি 5 আগস্ট থেকেই তাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। কিন্তু পরে জনরোষের ভয়ে উপরে বলেছে ডক্টর ইউনূসকে আমরা সমর্থন করি, আমরা চেয়েছি, আমরা এনেছি কথা বলতে পারেন, কিন্তু আমরা চেয়েছি কথা, আমরা সমর্থন করেছি কথা বলছে। তারপর বলেছে যে ডক্টর ইউনূস কে ব্যর্থ হতে দেওয়া যাবে না, অনেক কথাই বলেছে, তারেক রহমানও বলেছে। কিন্তু বাস্তবে বিএনপি যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার পতন চায়, এটা আমি কয়েক মাস যাবত বলে আসছি। এখন বিএনপি স্পষ্ট করছে। বিএনপি অনেক নেতা, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা বেশ কয়েকবার বলেছেন যে মানে বুঝিয়েছেন যে ডক্টর ইউনূস চলে যাক। কিন্তু এবার বিএনপির দুদু বলেছে, কি বলেছে দেখেন, না পারলে ক্ষমতা ছেড়ে দিন প্রধান উপদেষ্টাকে। দুদু এমন প্রধান উপদেষ্টাকে এখন ক্ষমতা ছাড়তে বলছে বিএনপি। আপনি চিন্তা করেন, ফলে কি দুদু আপনি প্রধান উপদেষ্টা হতে চান? আপনি যদি দুদু খান, আপনি কিভাবে প্রধান উপদেষ্টা হবে? আপনার বাপ পারবে প্রধান উপদেষ্টা পদ চালাতে? সে সক্ষমতা আছে? আপনার কি যোগ্যতা আছে? যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদেরকে বলেছেন রাজাকার, স্বাধীনতা বিরোধী। আপনি প্রধান উপদেষ্টা হবেন, আর আপনার কথা কি প্রধান উপদেষ্টা পদ ছাড়বে? আপনার এই কথা, এগুলো কোনো দাম নেই। বরং এই দুধুর জন্য আবার সে ঘরে বসে দুধ খাওয়ার বিপদ অপেক্ষা করছে। কারণ কি? সংস্কার, এই ডিসেম্বর নির্বাচন হতে দিব না আমরা। সংস্কার, বিচার, তারপরে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে দুদু বুঝবেন যে ভোট কয়টা পান, কারচুপি তো আর করতে পারবেন না, তখন আপনাদের দৌড় বোঝা যাবে। অতএব প্রধান উপদেষ্টা ক্ষমতা ছাড়তে বলছেন কেন? রহস্যটা কথা স্পষ্ট। ভারত ডক্টর ইউনূসকে কিছুতেই মানতে পারছে না। ভারত কি চায় জানেন? যে ঠিক আছে এই এরকম ইন্টারিম গভর্নমেন্টই থাকুক, অন্য কেউ প্রধান উপদেষ্টা হোক ডক্টর ইউনূস বাদে, তাহলে দেখবেন যে ভারত খুশি। এই সরকার অন্য কারোর উপর অত বিরক্ত নেই, ছাত্রদের উপর বিরক্তি আছে, কিন্তু তারা তো আর ওইরকম বড় কিছু না। মূল বিরক্তিটা হচ্ছে, ভারতের আপত্তিটা হচ্ছে ডক্টর ইউনূসের উপর। কারণ ডক্টর ইউনূস আছেন বলে ভারতকে একটা মায়ের দেওয়া সম্ভব। ডক্টর ইউনূসকে নিতে চীন স্পেশাল বিমান পাঠায়। তা ক্ষমতা যদি ছাড়বেন এরকমই যদি হতো, তাহলে চীনের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের জন্য স্পেশাল বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়? কখনোই না। ক্ষমতা ছাড়বেন না, সংস্কার করবেন, জনগণের প্রত্যাশা পূরণ করবেন, নতুন সংবিধান দিবেন বলেই স্পেশাল বিমানে চীনে যান। অনেক প্রজেক্ট আসবে, বড় বড় $1 বিলিয়ন, ইলন মাস্কের প্রজেক্ট আসবে। এগুলো কেন? বেকারত্ব দূর হবে। কেন? ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকার দরকার আছে, ওদের ক্ষমতা ছাড়ার তো প্রশ্নই আসে না। তা ভারত যাকে পছন্দ করে বিএনপি তাকে চায়, কারণ বিএনপি এখন ভারতের দালাল। কারণ ভারতের পছন্দের কেউ আসতে পারলেই ভারত বলেছে বিএনপিকে যে আমরা তোমাদেরকে ক্ষমতা এনে দিব, তবে আমাদের পছন্দের কেউ প্রধান উপদেষ্টা হোক, তাহলে সেই 111-এর মতো একটা বন্দোবস্ত নির্বাচন হতে পারে। কিন্তু এই স্বপ্ন কিছুতেই পূরণ হবে না। ডক্টর ইউনূসকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, তিনি বাংলাদেশকে সংস্কার করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে যাবেন। কারচুপির নির্বাচনের স্বপ্ন বিএনপি পূরণ হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান, তারপরে চেয়ারপারসন, উপদেষ্টা, এগুলো হচ্ছে দুধভাত পোস্ট। এটা একটা দুধভাত পোস্ট, কিন্তু মাইক হাতে পেলেই বলেন। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শিশু দর্শন হচ্ছে। বিএনপি পাওয়ার স্ট্রাকচার কারণে এগুলো হচ্ছে, এবং এগুলোর সাথে অনেকাংশে বিএনপি জড়িত বিভিন্ন দর্শনের সাথে। রাস্তায় যাকে খুশি যাকে কোপাচ্ছে, এগুলো কি গণঅভ্যুত্থান হয়েছে? এই জন্য কি কার জন্য কি আপনি ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতা এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দেন। দেখেন এগুলো করছে তো বিএনপি। আগে আপনি পদ ছেড়ে দেন বিএনপিকে নিয়ন্ত্রণ করতে না পারলে। এই যে নারীদের উপর হামলা করছে বিএনপি, ধর্ষণ করছে বিএনপি, ডাকাতি করছে বিএনপি, আপনি কি দেখেন না যে পটুয়াখালী স্বেচ্ছাসেবক দল নেতা ঢাকায় স্বর্ণ ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার? ঝিনাইদহের মহেশখালীতে দা, কাঁচি, রড, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারীদেরকে পিটিয়েছে বিএনপির লোকজন। নারীদেরকে ওড়না খুলতে বাধ্য করেছে, থাপ্পড় দিয়েছে কানের উপর। তার নারী নির্যাতনকারী বিএনপি।
এখন ডক্টর ইউনূসকে বলছেন ক্ষমতা ছেড়ে দিন, আপনি বিএনপির পদ ছাড়ুন আগে। আর আসলে কি অপরাধ বেড়ে যাচ্ছে? না, অপরাধ বাড়েনি। অপরাধ নিয়ে এখন আমরা কথা বলতে পারছি, অপরাধের প্রতিবাদ করতে পারছি। হাসিনা আমলে এর চাইতে বেশি হতো, কিন্তু আমরা বলতে পারতাম না। কত অঘটন ঘটেছে। সেই র্যাবের আলেপ নাকি ধর্ষণ করেছে, কত আগের ঘটনা, হত্যা করেছে, আমরা কিছুই জানতাম না, বলতে পারিনি, স্বামী বলেনি। এরকম অনেক ঘটনা, কেউ মুখ খোলেনি ভয়ে যে যাক আমার পরিবারের সদস্য হাসিনা বাহিনী কর্তৃক নিহত হয়েছে, কিছু বললে তো আমাকে আয়নাঘরে যেতে হবে, তার চাইতে থাক মাটি দিয়ে দিই, আল্লাহর কাছে বিচার দিই। আল্লাহর কাছে বিচার দিত, কিন্তু মিডিয়ায় আনতো না। যেরকম হাজার অপরাধ ধর্ষণ করতো, যে মিডিয়ায় আনতো না, আল্লাহর কাছে বিচার দিত, কারণ জানে যে আওয়ামী সন্ত্রাসীদের বিচার হবে না। কিন্তু এখন মানুষ স্বাধীন, যে অপরাধ করুক সেটা নিয়ে কথা হয়। এই জন্যই তো বিএনপির লোকজন ধরা পড়ে। অতএব ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়া প্রশ্নই আসে না। এখন যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা গাজার চাইতে ভয়ানক হতো। বাংলাদেশের অর্থনীতির অবস্থা সোমালিয়ার মতো হতো। পেঁয়াজ খেতে হতো 500 টাকা কেজিতে, বিএনপির লোকজন এরকম লুটপাট করতো। ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়তে বলছেন, আপনি পথ ছাড়েন, বিএনপি চুরি করেন হাতে। গত 15 বছরে কি করেছেন আপনার বড় প্যাট নিয়ে আমরা জানি না। যদিও অন্তর্বর্তী সরকারের বয়স 8 মাস চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর কিছু কাজ তিনি দ্রুত করেছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। একটু ধন্যবাদ না জানালে যে জনরোষে করতে হবে, এজন্য নাটক করছেন। সেই কাজগুলো হলো তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার, এটা আবার উল্টো কথা, দেখেন ওই ধন্যবাদ জানায়নি, সরি, নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন। তিনি তো গণ আন্দোলনে ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার মামলা হয়নি। কি কারণে মামলা হয়েছিল সেটা না বলি, তবে তার মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিলেন। মানে কি কারণে না বলে সেটা না বলে, মানে ডক্টর ইউনূসকে অপরাধী মনে করেন। হাসিনা যে মামলা করেছিল, ডক্টর ইউনূসকে ভুগিয়েছিল, এটা এই দুদু সঠিক মনে করেন। দেখেন যুদ্ধাপরাধের অভিযোগে যাদেরকে ফাঁসি দিয়েছে এটা বিএনপি হারুনরা সঠিক মনে করেন, স্পষ্ট করেছে। তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাসিনা যে মামলা করেছিল এগুলোকে এই দুদু সঠিক মনে করেন, প্রমাণিত হল যে দুদু বিএনপি যে কতটা নিকৃষ্ট, যে হাসিনার কর্মকাণ্ডকে সঠিক মনে করে। বুঝতে পেরেছেন? ডক্টর ইউনূসের কোনো ভূমিকা ছিল না, আপনি জানেন আপনার ভূমিকা ছিল না। কূপমণ্ডুক কি জানে যে পৃথিবীটা কিভাবে কি চলে? ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালে কিভাবে রোল প্লে করেছেন এগুলো জানে না। গণ আন্দোলনের ভূমিকা ছিল না, আপনি জানেন না। হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনূসের যে অবদান এই সরকার পতনে, এটা জানার মতো জ্ঞান এই দুদু ফুদুর নাই। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে এই কারণে যে আপনাকে আমরাই ক্ষমতা রেখেছি। না, আপনারা রাখেন নাই, আপনারা রাখতে চান না। এই যে বললেন ক্ষমতা ছাড়ুন, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন না, আপনি পাল ফেলাইবেন, কিচ্ছু করতে পারবেন না। কি পারে, কোন কচু পারে, ফোটা 15 বছরে দেখেছি না, শুধু বলবেন যে ঈদের পর আন্দোলন, আর কিচ্ছু করতে পারবেন না। জনগণ এমন ভাবে ক্ষিপ্ত বিএনপির উপর, উল্টা পাল্টা কিছু করুন, মায়ের কাকে বলে টের পাবেন, রাজপথে নামেন। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল তারাই আপনার ক্ষমতায় বসিয়েছে, ছাত্ররা বসিয়েছে, আপনারা চাননি। কিন্তু আপনি আপনারটা বাদে অন্য কারো চিন্তা করতে পারছেন কেন? খালেদা জিয়া সব মামলা থেকে খালাস হয়েছে, তারেক রহমান আসলেই দুর্নীতি করেছিল, এটা জনগণ মনে করে। খাম্বা তারেক নানান কিছু বলা হতো, তারেক রহমান তো এখন সব মামলা থেকে প্রায় খালাস। তো এটা যে করেছে এটা তো কেন বলে না? বিএনপি নেতারা, হত্যা মামলার আসামি, ফাঁসির আসামি, তারা সবাই বের হয়ে গিয়েছে। তো নিজেরটা করেছে মানে? ডক্টর ইউনূসেরটা স্লো হয়েছে, খালেদা জিয়া বিএনপিটা তাড়াতাড়ি হয়েছে, অ্যাটর্নি জেনারেল বিএনপি, এই কারণে সব বিএনপি সব নেতাদেরকে একেবারে ফ্রেশ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, যারা অপরাধী তাদেরকেও মুক্ত করে দিয়েছে। আপনার সঙ্গে ফয়সালা এখনো করিনি, সেজন্য রাস্তায় নামি নেই। রাস্তায় নামেন, রাস্তায় নামেন। আপনারা তো বাঁশির শব্দ, পুলিশের বাঁশির শব্দ শুনেই উল্টো দিকে দৌড় দেন, আর ছাত্ররা যখন দৌড়ানি দিবে আপনাদের তখন ওই প্যাট নিয়ে তো দৌড়তেও পারবেন, আর আপনি তো রাস্তায় কোনদিন নামেন। ডক্টর ইউনূসকে হুমকি দিতে আসছেন, হিসাব করে কথা বলুন দুদু, বুঝবেন কত দানে কত চাল। ডিসেম্বরে নির্বাচন হবে না, আপনি কোন বাল ফালাইতে পারেন আমরা দেখব। সাবেক সংসদ সদস্য বলেন, হাসিনার বিচার 6 মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা শোনা যাচ্ছে মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলছে বিচার আগে নির্বাচন হবে না, বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচন হবে না? আপনারা বিচার চান না, এটা স্পষ্ট করেন। বিচার হবে, তারপরে নির্বাচন হবে, এবং বিচার ছাড়া নির্বাচন হলে আর একটা 5 আগস্ট ঘটাবো আমরা। তো দর্শক, আশা করি এই দুদু ফুদুর বক্তব্যের জবাব হয়েছে। ডক্টর ইউনূসের পরিবর্তে বিএনপি তাকেই চায়, ভারত যাকে চায়। মাঝে মাঝে মনে হয় এই দেশের সরকার আমাদের সাথে মস্করা করে, তবে এই মস্করা আওয়ামী লীগের আমলেও কিন্তু হইতো না। তখন আমরা ভাবতাম শেখ হাসিনার সরকার পাবলিকের সাথে মস্করা করে, কিন্তু বলার সুযোগ ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তাই না? বললে ডিজিটাল নিরাপত্তা এনে মামলা হইতো। এখন তো আর এটার ভয় নাই,
আমরা তাই বলার অধিকার আছে। আর ইউনূস সাহেব নিজে বলছেন মন খুলে সমালোচনা করো। ইংরেজিতে একটা বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চোর পালাইবার পর বুদ্ধি পারে। আবার আমরা সিনেমাটিক একটা দৃশ্য দেখছি, পুলিশ সবসময় দিন শেষে ঘটনা ঘটার পরই আসে, তাই না? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, কেস হয়ে গেল। দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কবে? 5ই আগস্ট। আজকে কত তারিখ? আজকে মার্চের প্রায় 11 তারিখ, তাই না? প্রায় 7 মাসের কাছাকাছি সময়। এখন আইসা আমাদের কি বলা হয় যে আদালতের ঘুম ভাঙছে। আমি উইথ ডিউ রেসপেক্ট, আদালতের হয়তো এটা একটা কার্যবিধি, আই ডোন্ট নো এটা কোন সিস্টেমে আদালতের যিনি আমাদের বিচারক আছেন, শ্রদ্ধেয় বিচারক জাকির হোসেন গালিব, তিনি যখন এই আদেশ দিয়েছেন, আর দুদক যে আবেদন করছে, দুদককে আসলে কি খায় দুদক ভালো জানে, বাট বিষয়টা তো এরকমই মনে হইল। শেখ হাসিনা দেশ ছাড়া 7 মাস পর ভারতে পলাতক অবস্থায় থাকা, পালিয়ে থাকা অবস্থায় এখন শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হাস্যকর ব্যাপার না? রিয়েক্টের শেখ হাসিনা ভারত আছে এটাকে আদালত জানে না নাকি আইন অন্ধ? আসলে জানার সুযোগ নাই। আর দুদক কি জানে না? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আদালতের না, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুদকের। আমার কাছে মনে হয়েছে আমাদের খেয়াল থাকার কথা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে একটা বিপুল পরিমাণ অর্থ লোপাটের একটা অভিযোগ ছিল। আর সেই অভিযোগ থাকায় এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। তো যাদের নাম আছে এই লিস্টে শেখ হাসিনা এবং আরো কয়েকজনের নাম আছে যারা অলরেডি বাংলাদেশে নাই, আর দুদক আবেদন করতেছে তারা যেন আবেদন আদালত যেন নির্দেশনাটা দেয় শেখ হাসিনা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। তো আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে গেছে কিনা অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানায় তিনি বাংলাদেশে আছেন, এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই, দেশের মধ্যে ঘাপটি মেরে আছেন, সময় সুযোগ বুঝা শেখ হাসিনা বের হবে। দুদকের এই ঘটনাতে এটাই মনে হচ্ছে, দেশ ছেড়ে পালায় নাই, শেখ হাসিনা দেশেই আছে। যদি তিনি দেশ ছেড়ে চলেই যেতেন হেলিকপ্টার দিয়া, ভারতে ওনার রিসিভের কোনো ভিডিও আমরা দেখি নাই। 7 মাস অনেকের কোনো দৃশ্য পড়ে, এদের কেউই নাই। শেখ হাসিনা ভারতে বসে যাই করতেছেন একটা অডিও ফোনের কলে করতেছেন। এখন আসলে কি তিনি বাংলাদেশ ছাড়া গেছেন? আর যদি যাইতেন দুদক তাহলে কেন আজকে এই নিষেধাজ্ঞা দাবি দিল? সিস্টেমটা কি? আমাদের 11 মার্চ আজকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত বিজ্ঞ যিনি বিচারক আছেন জজ জাকির সাহেব, তিনি আপনার আদেশ দিয়েছেন যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, তারা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। বলা হচ্ছে যে দুদকের আবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 59,000 কোটি টাকা লুটপাট অনুসন্ধানাধীন ধরেছে, আর 5 সদস্য একটা অনুসন্ধান দল গঠন করছে। আর বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তার মানে শেখ হাসিনা দেশে। দুদকের এই তদন্ত কমিশন কারা? তারা আদালতের কাছে আবেদন করছে যে তাদের কাছে তথ্য আছে গোপন সূত্রে যে তারা দেশ ত্যাগ করে পালানোর চেষ্টা করছেন। বিদেশ পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত ঘটবে, তাই আপনার তাদের জন্য দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভাই শেখ হাসিনা তাহলে কি দেশে আছে নাকি? আসলে ভাবার বিষয়। দেখেন হাসতে হাসতে বলছি, বাট ভাবনার বিষয়। কই আছেন তিনি? দুদক মনে হয় জানে। যদি ভারতে আমরা দেখি তিনি ভারতে আছেন, শুনতেছি কথিত, কিন্তু আসলে কই আছে? ভালো থাকো। দর্শক, একটি খবর যে জাতিসংঘ চাই সহযোগিতা, ঝুঁকি মনে করছে ঢাকা। রোহিঙ্গা সংকট এখন অন্যদিকে টার্ন নিয়েছে। সেটা হলো যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যে শুধু রোহিঙ্গা সংকটে না, পুরো রাখাইন রাজ্য জুড়ে একটা সংকট, খাদ্য সংকট, পণ্যের সংকট, নানা সংকটে তারা জর্জরিত। সেখানে একটা দুর্ভিক্ষের একটি আশঙ্কা দেখা দিয়েছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। জরুরিভাবে যদি সেখানে ত্রাণ সহায়তা না করা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, অথবা আরো প্রায় 15-20 লাখ মানুষ তখন বাংলাদেশের দিকে ছুটতে থাকবে। পরিস্থিতি ভয়াবহ হবে। মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে কোনো পণ্য সরবরাহ করতে দিচ্ছে না তাদের অঞ্চল থেকে।
রাখাইনকে বলতে গেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখাইনের সঙ্গে সংযোগ হইতে পারে ভারত এবং বাংলাদেশ। ভারত কোনো সহযোগিতা করবে না জাতিসংঘকে, তাদের দেশ থেকে ত্রাণ সহায়তা পাঠাতে দেবে না, এটা জাতিসংঘ ভালো করেই জানে। তাদের একমাত্র ভরসা বাংলাদেশ। বাংলাদেশ এই ব্যাপারে নমনীয়, বাংলাদেশকে একটু চাপ দিয়ে আদায় করা যাবে, বাংলাদেশকে কিছু সহায়তা করলে বাংলাদেশ রাজি হবে। এই আশায় ইতিমধ্যে জাতিসংঘের একটা ত্রাণ সহায়তা মানে প্রথম চালান গেছে বাংলাদেশের ভেতর থেকে, দ্বিতীয় চালান আটকে দিয়েছে বাংলাদেশ। তারা বলছে যে না, এই ব্যাপারে এটা ঝুঁকিপূর্ণ হবে। যদি বাংলাদেশ এখন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এই সহায়তা কার্যক্রম চালায়, দুদিন পর যখন ওই মিয়ানমার আবার মানে রাখাইন রাজ্য যখন মিয়ানমার সরকারের অধীনে চলে যাবে, তখন মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আরো অবনতি হবে। মিয়ানমার সরকার তখন প্রতিশোধমূলক হিসেবে আরো রোহিঙ্গা ঠেলে দিতে পারে বাংলাদেশে থেকে। এই ব্যাপারে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি ছাড়া বাংলাদেশ এককভাবে এই সহায়তা দিতে জাতিসংঘকে রাজি হচ্ছে না। সংকটটা এখানেই। এবং বলা হচ্ছে যে গুতারেসের যে আসন্ন সফর, এটা অন্যতম একটা ইস্যু, যে গুতারেস চেষ্টা করবে বাংলাদেশকে রাজি করাতে, যাতে বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইনে নিয়মিতভাবে জাতিসংঘের ত্রাণ সহায়তা পরিচালনা করা যায়। এটি হচ্ছে এবারের একটা মূল বিষয়। তো এখন সেটা সম্ভব কিনা এটা মুশকিল। দুই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য সরবরাহ মানে চালু রাখতে চায় জাতিসংঘ, কিন্তু সংকট হলো এটা যে রাখাইন এখন কন্ট্রোল করছে আরাকান আর্মি, এবং আরাকান আর্মির ব্যাপারে যে খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আছে। এখন যখন অফিসিয়ালি বলা হয় আরাকান আর্মির সাথে যোগাযোগ আছে, তখন মিয়ানমারের যেই সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, তার সাথে তো সম্পর্কটা তখন আগলা হয়ে যায়, শিথিল হয়ে যায়, এবং তখন তারা বাংলাদেশকে ভিন্নভাবে দেখার চেষ্টা করবে। একটা নানান সংকটের মধ্যে আছে। ইতিমধ্যে বাংলাদেশে 12-13 লাখ রোহিঙ্গা আছে। এখন যে পরিমাণ ঝুঁকি তৈরি হয়েছে, সেখানে শুধু মানে রোহিঙ্গা না, পুরো রাখাইন রাজ্যের অধিবাসীরা তারা তাদের ঢল নামতে পারে। ইতিমধ্যে বলা হচ্ছে যে রাখাইনে আভ্যন্তরীণভাবে 32 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আভ্যন্তরীণভাবে 32 লাখ লোক, অর্থাৎ এক মানে প্রাণ ভয়ে বা খাদ্য সংকটে তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে গেছে, উদ্বাস্ত হয়ে গেছে। তো যে দেশের এইরকম একটি সংকট, সেই সংকট সমাধানে শুধু বাংলাদেশ আলাদাভাবে যদি জাতিসংঘের প্রস্তাবে সাড়া দেয়, তাহলে বাংলাদেশ 2 দিন যে নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে। আরাকান আর্মি যখন তখন হামলা চালাচ্ছে, বাংলাদেশের বোটগুলো তারা নিয়ে যাচ্ছে, জেলেদের জিম্মি করছে, তারপরে হয়তো কিছু তারা পণ আদায় করে ছেড়ে দিচ্ছে। এটা আভ্যন্তরীণভাবে হচ্ছে আর কি। তারাও একটা সংকটের মধ্যে আছে, বিচ্ছিন্ন করে ফেলছে মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার রাখাইনকে। তো এইরকম একটি সংকটে হাবুডুবু খাচ্ছে পুরো বাংলাদেশ এবং আরাকান রাজ্যের অধিবাসীরা। এই সংকট সমাধানে এখন গুতারেস আসার পরে পরিস্থিতিটা কি হয় সেটা দেখার বিষয়। গুতারেস বাংলাদেশে আসার পর গুতারেস জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা ওই রোহিঙ্গা শিবিরে যাবে, সেখানে ক্যাম্প পরিদর্শন করবে, এই সব কর্মসূচিগুলো আছে। মোট কথা জাতিসংঘ এখন আপ্রাণভাবে চেষ্টা করছে ইউনূসকে রাজি করাতে, যাতে বাংলাদেশের মধ্য দিয়ে আরাকানে যাতে তারা রাখাইন রাজ্যে যাতে তারা একটা যোগাযোগ স্থাপন করতে পারে, নিয়মিতভাবে তারা পণ্য সরবরাহ করতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে, সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।